সুন্দরবনের অভিযানে শুরুটা ছিল নিছক ঘুরতে যাওয়া। কলকাতার কলেজ পড়ুয়া 4 বন্ধু তীর্থ, অভিরূপ, সুহান আর মিশকা ঠিক করেছিল তারা একবার একটু ভিন্ন অভিজ্ঞতা নিতে সুন্দরবন ঘুরতে যাবে। একে শহরের জীবনের ক্লান্তি থেকে মুক্তি পেতে তারা বুক করলো 3 দিনের একটা ট্যুর, যেখানে ছিল বোট সাফারি, বনভ্রমণ আর গ্রামের কালচারাল প্রোগ্রাম। তারা পৌঁছেছিল ক্যানিং স্টেশন থেকে গাড়িতে করে গোসাবা ঘাটে। সেখানে থেকে লঞ্চে করে বনের ভিতরের দিকে একটানা 4 ঘন্টা। চারদিক শুধু নদী, ম্যানগ্রোভ আর মাঝে মাঝে কাঁকড়া ধরা জেলেদের নৌকা। কিন্তু তাদের জানা ছিল না এই ভ্রমণ তাদের জীবনের সবচেয়ে বড় রোমাঞ্চ হয়ে দাঁড়াবে। দ্বিতীয় দিন সকালে তারা পৌঁছালো দোবাঙ্কি ক্যাম্পে। ফরেস্ট গাইড সোমেন বলল, বাঘ দেখার চান্স কম, কিন্তু হরিণ, বানর আর নানা ধরনের পাখি দেখতে পাবেন। তীর্থর হাতে ছিল ডিএসএলআর ক্যামেরা আর মিশকা মোবাইল দিয়ে ভিডিও করছিল। তারা হাঁটতে হাঁটতে পৌঁছালো ওয়াচ টাওয়ারে। হঠাৎই অভিরূপ বলে উঠল, ওই দিকটায় একটা বাঘের মতো কিছু দেখতে পেলাম। গাইড ভ্রু কুচকে বলল, এত কাছে আসবে না ওরা, ভুল দেখেছ, বন ঘন, বিভ্রম হতে পারে। কিন্তু অভিরূপ একগুয়ে, সে বলল, আমি যাচ্ছি একটু কাছে থেকে দেখতে, আর বলে বনের ভিতর ঢুকে গেল। বাকি 3 জন চিৎকার করলেও সে থামল না। মিনিট 10 কেটে গেল, অভিরূপ ফিরল না। সন্ধ্যা গড়িয়ে রাত হলো। গাইড ও স্থানীয়রা মিলে খোঁজ শুরু করলো, কিন্তু অভিরূপের কোন খোঁজ নেই। চারদিকে শুধু চিচি পোকা, কচুরিপানার ভেসে থাকা খাল আর মাঝে মাঝে অদ্ভুত এক গর্জনের মতো শব্দ। রাত বাড়তেই মিশকা ভয় পেয়ে কেঁদে ফেলল। তীর্থ আর সুহানো হতবিহ্বল বল। গাইড বলল, এই বনে এমন ঘটনা আগে ঘটেছে, কেউ কেউ একবার হারালে আর ফেরে না। তীর্থ হঠাৎ বলল, অভিরূপ যদি এখনো বেঁচে থাকে তবে ওর মোবাইল ট্র্যাক করে দেখা উচিত। গাইড রেডিও যোগাযোগ করল। স্থানীয় বন অফিসাররা বলল তারা সকালে ড্রোন ও ফরেস্ট টিম পাঠাবে। তখনই হঠাৎ দূরে এক জলের ধারে আলো জ্বলে উঠল, যেন কেউ টর্চ নিয়ে হাঁটছে। সবাই দৌড়ে গেল, কিন্তু সেখানে ছিল শুধু একটা ছেঁড়া মোবাইল কভার, যার ওপর অভিরূপের নাম লেখা। পরদিন সকালে তারা গেল এক স্থানীয় গ্রামে। গ্রামের এক বুড়ো সাধু বলল, এই বনে শুধু বাঘ নেই, আছে বনবিবি, আর তার বিপরীতে শত্রু দক্ষিণ রায়। যারা নিয়ম ভাঙে, বনের অনুমতি না নিয়ে ঢোকে, তাদের ওরা ফিরতে দেয় না। তীর্থ হেসে বলল, ভূতভূতুমিতে বিশ্বাস করছো? বুড়ো বলল, যার নিজের চোখে দেখার অভিজ্ঞতা নেই তার বিশ্বাস হয় না। কিন্তু তোমার বন্ধুকে হয়তো বনবিবি রক্ষা করতে পারেনি। এই কথা শুনে চারপাশের বাতাস যেন আরো ভারী হয়ে উঠল। ড্রোনের মাধ্যমে দেখা গেল একটি গাছের নিচে কিছু কাপড়চোপড় ছড়িয়ে আছে। ফরেস্ট টিম আর গাইড সহ সবাই সেখানে পৌঁছালো। সেখানে ছিল অভিরূপের টি-শার্ট, কিন্তু তার কোনো দেহ নেই। তবে আশ্চর্যের ব্যাপার, কাপড়ে কোন রক্তের দাগ নেই। বাঘের হামলা হলে এমনটা হওয়ার কথা নয়। গাইড হঠাৎ থেমে বলল, দেখুন। সে ইঙ্গিত করল গাছের গায়ে আঁকা এক অদ্ভুত চিহ্ন, যেটা স্থানীয়রা বলে বনবিবির শত্রু দক্ষিণ রায় এর প্রতীক। তীর্থর মাথায় বিদ্যুতের মতো বাজল, এই জায়গাটা কি অভিশপ্ত? সে রাতে তাঁবুতে থাকার সিদ্ধান্ত নেওয়া হলো। ফরেস্ট অফিসাররা পাহারা দিচ্ছিল, কিন্তু হঠাৎ মাঝরাতে ক্যামেরায় ধরা পড়ল এক ছায়ামূর্তি, মাথা ঢাকা, শরীর ঘেরা টোপে ঢাকা, চোখ দুটো লালচে আলোয় জ্বলছে। সেই ছায়ামূর্তিকে অনুসরণ করে এক অফিসার গেল, আর আরেকটা চিৎকার, সে নিখোঁজ। পরদিন সকালে ওই জায়গায় পাওয়া গেল অভিরূপ, অচেতন, কাদায় মাখামাখি, কাঁপছে। তার চোখ কোটরের মতো, মুখ শুকনো, আর সে বারবার শুধু একটা কথাই বলছে, সে আসবে, সে আসবে। অভিরূপকে দ্রুত কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তার বলে, সেভার ট্রাউমা, মনস্তাত্ত্বিক ধাক্কা পেয়েছে। তীর্থদের সফর এখানেই শেষ। তারা ফিরে আসে শহরে, কিন্তু সুন্দরবনের সেই ভয়াল অভিজ্ঞতা তাদের মধ্যে থেকে যায়। অভিরূপ পুরোপুরি আর কখনো স্বাভাবিক হয় না। সে মাঝরাতে ঘুম ভেঙে চিৎকার করে বলে, ওটা মানুষ ছিল না, ওটা চোখে আগুন জ্বলছিল, বনবিবির শত্রু। সুন্দরবন শুধু একটি বন নয়, তা যেন জীবন্ত কিছু। তার নিজস্ব নিয়ম আছে, কেউ সেই নিয়ম ভাঙলে সে ছাড়ে না। তীর্থ আজও মাঝে মাঝে অভিরূপের কথা ভাবে, আর ভাবে, আমরা কি শুধু বাঘ খুঁজতে গেছিলাম, নাকি বনের আত্মাকে জাগিয়ে তুলেছিলাম।